শাস্তি এই শব্দটা শুনলে এখন আমাদের কি মনে হয়? জেল, জরিমানা, তাই তো? কিন্তু যদি একটু পেছনে ফিরে তাকাই, বিশেষ করে ইতিহাসের সেই অন্ধকার মধ্যযুগে, তখন শাস্তি মানে ছিল এক ভয়াবহ শিল্প। এমন সব পদ্ধতির কথা জানা যায় যা শুনলে সত্যি আজও গা ছমছম করে ওঠে। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে আজকের দিনের বিচার ব্যবস্থা আর অন্যদিকে সেই অতীতের বর্বরতা। তখন শাস্তির লক্ষ্য শুধু অপরাধ দমন ছিল না, বরং সবার সামনে চরম যন্ত্রণা দিয়ে একটা আতঙ্ক তৈরি করা ছিল মূল উদ্দেশ্য। আসলে নিষ্ঠুরতা তো সব যুগেই কম বেশি ছিল, কিন্তু মধ্যযুগে শাস্তি দেওয়ার বিষয়টাকে যেন একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এমন সব উপায় বের করা হয়েছিল যা আমাদের আজকের কল্পনাকেও হার মানায়। চলুন তাহলে ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে একবার ডুব দেয়া যাক। আমরা দেখব কিভাবে সাধারণ জবরদস্তি থেকে শুরু করে শাস্তি একসময় হয়ে উঠেছিল রাষ্ট্রীয় সন্ত্রাসের এক অমোঘ অস্ত্র। আমাদেরই প্রথম ভাগের যন্ত্রগুলোর মূল উদ্দেশ্য ছিল শরীরকে ভেঙে দিয়ে মুখ খোলানো। এগুলো এমনভাবে বানানো হতো যা সঙ্গে সঙ্গে মেরে ফেলবে না, কিন্তু সারা জীবনের জন্য এমন এক যন্ত্রণা দিয়ে যাবে যা হয়তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। প্রথমে যেটার কথা বলবো সেটার নাম থাম্বস্ক্রু। দেখতে খুব সাধারণ একটা যন্ত্র, কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ছিল এক কথায় নৃশংস এবং সাংঘাতিক কার্যকর। ভাবা যায় কি সহজ কিন্তু ভয়ঙ্করের পদ্ধতি। স্ক্রুটা যত ঘোরানো হতো, আঙুলের হাড়গুলো একটু একটু করে গুঁড়ো হয়ে যেত। ওই অসহ্য যন্ত্রণা সহ্য করা প্রায় অসম্ভব ছিল। কয়েক মিনিটের মধ্যেই যে কেউ ভেঙে পড়তে বাধ্য। আর এখানে কিন্তু শেষ না। স্বীকারোক্তি তো পাওয়া গেল, কিন্তু তারপর বাকি জীবনটা কাটাতে হতো একটা পঙ্গু অকেজো হাত নিয়ে। ওই হাতটাই যেন সারা জীবন মনে করিয়ে দিত সেই ভয়াবহ নির্যাতনের কথা। এবার আসা যাক হেরেটিক্স ফর্কের কথায়। এই যন্ত্রটি শাস্তি দিত এক অদ্ভুত উপায়, সবকিছু থেকে বঞ্চিত করে। একবার এটা গলায় পরিয়ে দিলে ওটাই হয়ে উঠত এক চলমান কারাগার। মাথাটা একটু ঝোঁকাতে গেলেই ধারালো কাঁটা ঢোকে যেত বুকে আর চিবুকে। এই অবস্থায় খাওয়া, ঘুম বা এক মুহূর্তের জন্য আরাম করা সব অসম্ভব। দিনের পর দিন এই অসহ্য যন্ত্রণা আর চরম ক্লান্তিতে শরীরটা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেত। এই ভাগের শেষ যন্ত্রটা বোধহয় সবচেয়ে ভয়ঙ্কর। এর নাম লোহার চেয়ার। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করা যাক। একজনকে জোর করে বসানো হচ্ছে এমন একটা চেয়ারে যেখানে শত শত ধারালো কাঁটা অপেক্ষা করছে শরীরটাকে এফর-ওফর করে দেওয়ার জন্য। এরপরেও যদি মুখ না খোলে, তাহলে চেয়ারের নিচে জ্বালিয়ে দেয়া হতো গনগনে আগুন। গরম লোহা আর মাংস ভেদ করা পেরেকের দ্বিমুখী আক্রমণে যে কোনো মানুষের মনোবল ভেঙে পড়তে বাধ্য। এখন আমরা শাস্তির এমন একটা পর্যায়ে ঢুকছি যেখানে উদ্দেশ্যটা আর স্বীকারোক্তি আদায় করা নয়, এখানে মৃত্যুই হলো শাস্তি। কিন্তু সেই মৃত্যু যত ধীরে, যত বেশি যন্ত্রণার সাথে আসবে, ততই যেন সেই শাস্তি সফল বলে ধরা হতো। ইতিহাসের অন্যতম কুখ্যাত একটা শাস্তি হল শুলে চড়ানো। আর এই পদ্ধতির নাম শুনলেই একজনের কথা মনে পড়ে, ভ্লাদ দি ইম্পেলার। এই সংখ্যাটা, এটা শুধু একটা নম্বর নয়, এটা ভ্লাদ দি ইম্পেলারের তৈরি করা এক জীবন্ত নরকের প্রমাণ। 2 লক্ষেরও বেশি মানুষ, ভাবা যায় তার আমলে গোটা শহর আর গ্রাম নাকি ঢেকে গিয়েছিল শুলে চড়ানো মৃতদেহের জঙ্গলে। ক্ষমতার কি ভয়ঙ্কর প্রদর্শন! নিষ্ঠুরতা ঠিক কোন পর্যায়ে পৌঁছাতে পারে তা এই একটা তথ্য থেকেই বোঝা যায়। বলা হয় ভ্লাদ নাকি এই শুলে চড়ানো মৃতদেহের জঙ্গলের সামনে বসেই তার রাতের খাবার খেতেন। মানুষের আর্তনাদ আর মৃত্যু যেন তার কাছে ছিল একটা স্বাভাবিক ব্যাপার। এরপর আসছে জুডাস ক্র্যাডল। এটাও এমন একটা যন্ত্র যা ডিজাইন করা হয়েছিল খুব ধীরে আর খুব কষ্টদায়ক একটা মৃত্যুর জন্য। এই যন্ত্রটা প্রয়োগের ক্ষেত্রে এক ভয়ানক বৈষম্য ছিল, যার একটাই উদ্দেশ্য ছিল যন্ত্রণাকে চরমে নিয়ে যাওয়া। পুরুষদের ক্ষেত্রে পিরামিডের ছুচলো মাথাটা মলদ্বারের দিকে, আর নারীদের ক্ষেত্রে যোনির দিকে তাক করা হতো। শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোকে নিশানা করেই এই নিষ্ঠুর যন্ত্রটা বানানো হয়েছিল। এবার যে পদ্ধতিটার কথা বলবো সেটা হয়তো সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগাতো শিকারের কষ্টটাকে আরও দীর্ঘ করার জন্য। এখানে বিজ্ঞানের এক পাশবিক প্রয়োগ দেখতে পাওয়া যায়। শিকারকে উল্টো করে ঝোলানো হতো যাতে মাধ্যাকর্ষণের টানে মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ না হয়ে যায়। ফল, জ্ঞান হারানোটা কঠিন হয়ে যেত। আর ঠিক তখনই জল্লাদরা খুব আস্তে আস্তে করাত চালাত, যাতে শরীরটা 2 ভাগ হয়ে যাওয়ার প্রতিটা মুহূর্ত, প্রতিটা যন্ত্রণা সে অনুভব করতে পারে। আচ্ছা, এবার চলুন আমাদের শেষ ভাগে যাওয়া যাক। এখানে দেখব কিভাবে এই শাস্তিগুলো ধীরে ধীরে রাষ্ট্রীয় সন্ত্রাসের এক একটা হাতিয়ার হয়ে উঠেছিল। ফ্লেইং অর্থাৎ
জীবন্ত অবস্থায় চামড়া ছাড়িয়ে নেওয়া এটা এমন একটা শাস্তি ছিল যা শুধু শিকারকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং সাধারণ মানুষের মনে ভয় ধরানোর জন্যও করা হতো। এটা ছিল আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। শিকারের ছাল ছাড়িয়ে সেটাকে শহরের মূল ফটকে ঝুলিয়ে রাখা হতো। ওটা শুধু একটা মৃতদেহ ছিল না, ছিল শাসকের তরফ থেকে পাঠানো এক জীবন্ত বার্তা। অবাধ্য হলে তার পরিণাম কি হতে পারে সেটা নিজের চোখে দেখে নাও। আর এবার আমরা কথা বলবো ইতিহাসের সম্ভবত সবচেয়ে শয়তানি আবিষ্কারটা নিয়ে, ব্র্যাজেন বুল বা পিতলের ষাঁড়। এই যন্ত্রের নকশায় শিল্পের সাথে নিষ্ঠুরতার এক শয়তানি মিশ্রণ ছিল। এর ভেতরে এমন এক জটিল নলের ব্যবস্থা ছিল যা ভেতরে থাকা মানুষটার যন্ত্রণার চিৎকারকে বাইরে থেকে শোনা ষাঁড়ের গর্জনে বদলে দিত। ভাবুন একবার, অত্যাচারীর কাছে শিকারের শেষ আর্তনাদটাও হয়ে উঠত এক ধরনের বিনোদন, এক পাশবিক সঙ্গীত। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ভয়ঙ্কর শয়তানি যন্ত্রটার প্রথম শিকার কে হয়েছিল? কোনো ধারণা করা যায়? ভাবলে অবাক হতে হয়, এর প্রথম শিকার ছিল এর নিজের আবিষ্কর্তা, মানে যে এটা বানিয়েছিল। রাজা নাকি তাকেই প্রথম এই ষাঁড়ের ভেতরে ঢুকিয়ে এর কার্যকারিতা পরীক্ষা করেছিলেন। নিষ্ঠুরতা যে শেষ পর্যন্ত নিজের স্রষ্টাকেই গ্রাস করে, এটা তার এক নিখুঁত আর গা শিউরে ওঠার মতো উদাহরণ। তাহলে আসল বিষয়টা হলো সেই গভীর মূল্যবোধের পরিবর্তনকে বোঝা যা আমাদের এই ভয়াবহ অতীত থেকে আজকের দিনে নিয়ে এসেছে। এই পুরো বিশ্লেষণ থেকে মূল যে কথাটা উঠে আসে তা হলো এটাই, আমরা এমন এক সময় বাস করি যেখানে বিচার মানে নির্যাতন নয়, বরং মানবিকতা। আর এটাই হলো অতীতের বিচার ব্যবস্থার সাথে আজকের দিনের সবচেয়ে বড় পার্থক্য। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, শাস্তি নিয়ে আমাদের আজকের যে ধারণাগুলো, সেগুলো আসলে আমাদের সমাজ আর আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে কী বার্তা দেয়, এটা নিয়ে ভাবা যেতেই পারে।